বলে প্রিয়তা চোখ পিট পিট করে তাকালো। সে একটু কালো বলে এইভাবে মুখের ওপর তা বলে দিতে হবে বুঝি? আজ পর্যন্ত কেউ তাকে কালো বলে এমন করে বলেনি। কোনো ব্যাপার না ভেবে নিজেও স্বাভাবিক স্বরে বলে উঠল রৌনক। ভালো। আপনি কেমন আছেন মিস প্রিয়? ভালো। তা হঠাৎ আমার ভার্সিটির সামনে কি করছেন? প্রশ্ন কর্ণপাত হতেই রৌনক ভড়কে গেল যেন। এদিক ওদিক ঘাড় ঘোরাতে শুরু করলো। মিনমিনে গলায় জবাব দিল। আসলে এদিকে কিছু কাজ ছিল, তাই আসা। হঠাৎ মানে হঠাৎ করেই আপনার সাথে দেখা হয়ে গেল। প্রিয়তার বিশ্বাস হলো না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সত্যতা যাচাই করার চেষ্টা করলো। মুখে উচ্চারণ করলো। কোথাও আপনি আমাকে ফলো করছেন না তো? রৌনক আরো ঘাবড়ে গেল। নিজেরই সাফাই গাইতে মুখে রাগ ফুটিয়ে জবাব দিল। আজব, আপনাকে কেন ফলো করতে যাব? বললাম তো আমার কাজ ছিল। প্রিয়তা বিষয়টিকে আরো ঘোলাটে করতে চাইলো না। দৃষ্টি স্বাভাবিক করে বলে উঠল। ঠিক আছে, মেনে নিলাম। ফলো না করলে আপনারই ভালো। রৌনক আগ্রহ নিয়ে শুধালো। তা কেন? প্রিয়তা শয়তানি হাসল। আঙুলের সাহায্যে রৌনককে নিজের কাছে যেতে ইশারা করলো। রৌনক আলতো ঝুঁকে মেয়েটার মুখের কাছে কান পাততেই প্রিয়তা উচ্চ আওয়াজে বলে উঠল। কারণ আপনার মতো কালাচাঁদের আমার পছন্দ নয়। এতে শুধু আপনার সময় অপচয় হবে। কানের কাছে চিৎকার করে কথাটা বলায় রৌনক ভয় পেয়ে দূরে সরে গেল। কান মনে হচ্ছে ফেটেই যাবে। দুই একজন পথচারীরাও প্রিয়তার আওয়াজ শুনে এদিকে ফিরে তাকালো। রৌনক বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলল। তা দেখে প্রিয়তা হেসে ফেলল। হাসির শব্দ পেয়ে রৌনক যেন স্বাভাবিক হয়ে উঠল। প্রিয়তার হাসির পানে শুষ্ক দৃষ্টি তাকিয়ে গভীর স্বরে বলে উঠল। নিজেকে এতটা প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন নেই মেয়ে। আপনার পিছনে খরচ করার মতো সময় আমার নেই। প্রিয়তা হাসতে হাসতেই আওড়ালো। আপনি প্রায়োরিটি দিতে বাধ্য করছেন বান্ধবীর দেবর। এভাবে রাস্তার উপর দাঁড়িয়ে রোনাকের কথা বাড়াতে ইচ্ছে করলো না। তাই ভদ্রতা বজায় রেখে বলল। চলুন মিস প্রিয়, আপনাকে বাড়ি পর্যন্ত রেখে আসি। প্রিয়তা ফট করে উচ্চারণ করলো। আমার কাছে রিক্সা ভাড়া আছে মিস্টার। না বলার সুন্দর উপায় যেন রোনাক একপেশে হেসে ফেলল। বলল। আম, সেই টাকায় না হয় একদিন আমাকে চা খাওয়ালেন। চা খাওয়ার নামে সময় কাটাতে চাচ্ছেন তাই না? মেয়েটা এত সহজে মানবে না বুঝতে পেরে রোনাক উল্টো ঘুরে গাড়ির দিকে অগ্রসর হতে হতে আওড়ালো। ঠিক আছে, আপনাকে আমার সাথে যেতেও হবে না, আর চাও খাওয়াতে হবে না। আসছি। প্রিয়তা কিছু একটা ভেবে রোনাকের পিছু হাঁটতে শুরু করে স্বাভাবিক কণ্ঠে বলল। আপনি আমাকে মিস প্রিয় না বলে শুধু প্রিয় ডাকতে পারেন। চাইলে তুমি করেও বলতে পারেন। বাই দ্য ওয়ে, আপনার গাড়িটা কই? রোনাকের মুখে হাসি ফুটে উঠল। জবাব না দিয়ে গাড়ি পর্যন্ত এগিয়ে গিয়ে দরজা খুলে দিয়ে প্রিয়তাকে ইশারায় সেখানে বসতে বলল। প্রিয়তা বুঝতে পেরে গাড়িতে চড়ে বসে আওড়ালো। ফ্রিতে এমন দামি গাড়ি চড়ার মজাই আলাদা। আপনি একটা কাজ করতে পারেন, রোজ আমাকে বাড়িতে ছেড়ে আসবেন ব্যক্তিগত ড্রাইভারের মতন। চিন্তা করবেন না, আমার এমপি দুলাভাইকে বলবো আপনাকে বেশি করে স্যালারি দিতে। রোনাক ড্রাইভিং সিটে চড়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে বাঁকা হেসে আওড়ালো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তোমার দুলাভাইয়ের টাকায় চলি না। তবে তুমি চাইলে আমি রোজ তোমাকে বাড়ি পর্যন্ত রেখে আসতে পারি আমার ভাইয়ের শালি। শেষ সম্বোধন শুনে প্রিয়তার হাসি পেল। অনেকটা হাসলো। মুখে উচ্চারণ করলো। তার প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারবো। তাছাড়া আপনি এলে রিক্সাওয়ালাদের লস হয়ে যাবে। এভাবেই দুজন টুকটাক কথা বলার মাঝে প্রিয়তাদের বাড়ির সামনে এসে হাজির হলো। প্রিয়তা চটজলদি নেমেই বিদায় জানিয়ে চলে গেল ভেতরে। মেয়েটা যেতেই সেদিক পানে তাকিয়ে থেকে রোনাক বিড়বিড়ালো। কি মেরে বাবা, আজও একটু বাড়িতে আসার কথা বলো না। প্রিয়তা চোখের আড়াল হতেই রোনাক গাড়ি ঘুরিয়ে নিজের কাজের দিকে অগ্রসর হলো। কিছু দূর পথ এগিয়ে আসতেই তার ফোনটা বেজে উঠল। কানে ওয়্যারলেস লাগিয়ে ফোন রিসিভ করলো। বিপরীত পাশের কথা শ্রবণ করতেই গাড়ির স্পিড দ্বিগুণ বাড়িয়ে দিয়ে আওড়ালো। একটা কাজে আটকে পড়েছিলাম। বাবাকে বলো আমি 10 মিনিটের মধ্যে এসে মিটিং অ্যাটেন্ড করছি। তিনি যেন সব ব্যবস্থা করে রাখে। আর কে ইন্ডাস্ট্রিজ ঢাকার এক স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান। অনেক বছর যা সম্মানের সহিত কাজ করে এগিয়ে চলেছে। এই ব্যবসা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, বরং তা অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে।
যার ফলে আরকে ইন্ডাস্ট্রি এখন উন্নতির শিখরে পৌঁছে গেছে। আরকে ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা রাশেদুল কাদের। তবে বর্তমানে এর ভার সম্পূর্ণ ওনারই ছোট ছেলে রোনাকের ওপর। তবে রুদ্ধ কিংবা রাশেদুল সাহেবও এতে সাহায্য করেন। রাশেদুল সাহেব অনেকদিন পূর্বে রাজনীতি ছেড়ে বিজনেসে নিজেকে নিয়োজিত করেছে, আর রুদ্ধ রাজনীতির পাশাপাশি ব্যবসা দেখে। গুরুত্বপূর্ণ মিটিং হলে সেদিকে উপস্থিত থাকে, কিংবা কোম্পানির কোনো সমস্যা মুখোমুখি হলে দুই ভাই মিলেই তার সমাধান করে থাকে। অনেকে মনে করেন রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের টাকা হাতিয়ে এই কোম্পানি দাঁড় করিয়েছে রাশেদুল কাদের। তবে সত্য এটাই যে রাশেদুল সাহেব নিজের ক্ষমতায় এই কোম্পানি প্রতিষ্ঠা বা কোম্পানিকে উন্নতির শিখরে পৌঁছে নিয়েছে। কোম্পানিতে কাজ করে হাজারো মানুষ, সাধারণ মানুষের আয় রোজগারের পথ করে দিয়েছেন তিনি। আজও কোম্পানির কিছু বিশেষ ব্যক্তিদের নিয়ে একটা মিটিং করার কথা, সবাই অপেক্ষায় আছে। তবে রাশেদুল সাহেবের ছোট পুত্রই এখনও অনুপস্থিত। এই জন্য রাশেদুল সাহেব কিছুটা চটে আছেন। তিনি সবাইকে অপেক্ষা করতে বলে মিটিং রুমের বাইরে বেরিয়ে এলেন। কক্ষ সম্মুখে রোনাকের পিএ সবুজ দাঁড়িয়ে আছে। সবুজকে দেখেই রাশেদুল সাহেব রেগে শুধালেন, তোমার দায়িত্ব জ্ঞানহীন বস এখন কোথায়? সে আসছে না কেন? বড় সাহেবকে রাগ করতে দেখে সবুজ ভয়ে ভয়ে আওড়ালো, স্যার পথেই আছেন, 5 মিনিটেই চলে আসবে বলেছে। রাশেদুল সাহেব কথা না বাড়িয়ে সেখানে গোমরা মুখে ছেলের অপেক্ষায় রইলেন। 2 মিনিট পেরোতেই রোনাক সেখানে এসে হাজির হলো। বাবাকে দরজার সামনে দণ্ডায়মান থাকতে দেখে কিছুটা ভীত হলো। সবার সামনে ঝাড়ি মেরে আবার তার সম্মান ধুলোয় না মিশিয়ে দেয়। ছেলেকে সামনে দেখতেই রাশেদুল সাহেব গমগমে স্বরে শুধালেন, কোথায় গিয়েছিলে? মিটিং ছিল এই সময়, জানো না? রোনাক ঘড়িতে সময় দেখে বাবার পানে তাকিয়ে জবাবদিহি করতে বলল, সরি বাবা, একটা কাজে বেরিয়েছিলাম, মনে ছিল না। জবাব শুনে রাশেদুল সাহেবের ভুরুতে ভাঁজ পড়ল। একটু আশ্চর্য হয়ে বললেন, তোমার তো এমন ভুল হয় না, তাহলে আজ কেন? এই, তুমি কোনো মেয়ের চক্করে পড়ছো না তো? বাবার কথা শুনতেই রোনাক ঘাবড়ে গিয়ে কেসে উঠল। এই জন্যই বলে রাজনীতি করা মানুষদের বুদ্ধি থাকে তীরের ফলার মতো তীক্ষ্ণ। তবে যাই হোক, এইভাবে অ্যাসিস্ট্যান্টের সামনেই বলতে হবে। রাশেদুল সাহেব চোখ ছোট করে তাকিয়ে ছেলের ভাবগতিক বোঝার চেষ্টা করলেন। এভাবে তাকাতে দেখে বাবার সামনে থেকে সরে যেতে যেতে আওড়ালো রোনাক, এখন কি তোমার সময় নষ্ট হচ্ছে না? আসো মিটিং রুমে। তুমি এখন ব্যস্ততা দেখাচ্ছ, তার মানে আমার ধারণাই ঠিক, তাই তো? বাবার কথা শুনে রোনাকের চলন্ত পা থেমে গেল। বাবার পানে শানিত দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, ধরো তোমার ধারণা ঠিক, তবে এটা স্বাভাবিক নয় কি? বিয়ের বয়স হয়েছে তো তোমার বৌমা খুঁজতে হবে না? নাকি তুমি চাও আমিও তোমার বড় ছেলের মতো বুড়ো বয়সে বিয়ে করি? রাশেদুল সাহেব খেকিয়ে উঠলেন ছেলের ওপর। পাজি ছেলে নিজের বড় ভাইকে বুড়ো বলতে লজ্জা করে না? আর যা খুশি করো, কিন্তু কাজ শেষ করার পর। আর এটাও মনে রেখো, মেয়েদের পিছনে ঘোরার মতো বয়স তোমার পেরিয়ে গেছে। খুব বেশি ছোট নও নিজের ভাইয়ের থেকে। রোনাক অসহায় চাহনি দিল। বাবা কি তাকে অপমান করছে? পাশ থেকে সবুজের হাসির শব্দ পেয়ে দুজনের আগে দৃষ্টিতে তাকালো। দুজনের তাকানো দেখে সবুজ হাসি থামিয়ে মুখে আঙ্গুল চেপে ধরে মাথা এপাশ ওপাশ নাড়াচাড়া করলো। বোঝাতে চাইলো সে একটুও হাসেনি। রোনাক পুনরায় বাবার দিকে তাকিয়ে রেগে বলে উঠল, তুমি একমাত্র বাবা যে পদে পদে সবার সামনে ছেলেকে অপমান করো, লজ্জা করে না তোমার? ছেলের রাগকে পাত্তা দিলেন না রাশেদুল সাহেব। ছেলেকে পাশ কাটিয়ে আগে আগে মিটিং রুমে প্রবেশ করতে করতে থমথমে কণ্ঠে বলে উঠলেন, না, লজ্জা করে না, কারণ তোমাদের মা আমার লজ্জা গিলে খেয়েছে। এখন ভিতরে আসো। রোনাক জোরে জোরে শ্বাস ফেলল। এটা তার বাপ নাকি শত্রু? কই, ভাইয়ের সাথে তো এখনো এভাবে লাগে না। যদি জনগণ জানতো যে তাদের সাবেক এমপি সাহেব এমন, তাহলে কি তাদের হার্ট অ্যাটাক হয়ে যেত? কে জানে। বেশি না ভেবে রোনাকও ভেতরে প্রবেশ করলো। আর দুজন ভেতরে চলে যেতেই সবুজ পুনরায় ঠোঁটের ওপর থেকে আঙুল সরিয়ে হেসে উঠল। আগে কাজ শেষ হলেও বাড়ি ফেরার ব্যস্ততা থাকতো না। কত সময় পার্টি অফিসেই কাটিয়ে দিয়েছে দীর্ঘ রজনী। বাড়ি ফেরার জন্য মন ছটপট করতো না, কিন্তু এক লহমায় যেন সব বদলে গেছে। মনে সর্বদা বাড়ি ফেরার তাড়া থাকে।
ইচ্ছে হয় সব কাজ ফেলে এখনই ছুটে আসি। আচ্ছা, এইসব যদি সে প্রকাশ করত তাহলে কি সবাই হাসতো তার উপর? সবাই ভাবতো বিয়ে না করতে চাওয়া নেতা বিয়ে করতেই বউ পাগল হয়ে গিয়েছে, তাকে নিয়ে মজা উড়াতো। ভাবতেই হাসি পেল। বিয়ে করতে মনের বয়স কমে গেছে নাকি? না হলে এসব কেউ ভাবে? সিঁড়ি বেয়ে উপরে চলতে চলতে এসব ভাবনাতেই মগ্ন রুদ্ধ। দ্রুত ফেরার ইচ্ছে থাকলেও কাজ শেষ করে ফিরতে আজও রাত 10:30 পেরিয়েছে। ব্যস্ত পায়ে দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই চোখ দুটো যেন জোড়ালো। ওই তো, মেয়েটা টেবিলে বসে বই পড়ছে। দরজা ঠেলে কারো আসার শব্দ পেতেই পিছু তাকালো অদ্রিজাও। তখনই নজরে নজর মিলিত হলো। অদ্রিজা চোখ সরিয়ে উঠে দাঁড়ালো, নত মস্তকে বলে উঠল, এসেছেন? ফ্রেশ হয়ে আসুন, আমি নিচে গিয়ে খাবার গরম করছি। রুদ্ধ এগিয়ে গিয়ে বলল, এত ব্যস্ত হবেন না, আমি খেয়ে এসেছি। আপনি খেয়েছেন? অদ্রিজা মাথা নেড়ে সম্মতি জানিয়ে মুখে বলল, দুঃখিত, আপনি আসার পূর্বেই খেয়ে নিয়েছি আমি। আসলে আম্মু খুব জোর করছিল তো। রুদ্ধ কেমন করে তাকালো বউয়ের পানে। কথাটা শুনে যেন মনের মাঝে শান্তি অনুভব করলো। মেয়েটা না হয় এইভাবেই ধীরে ধীরে এগিয়ে যাক, যত সময় লাগে সে দিবে। সে পোশাক নিয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে এগিয়ে গিয়ে বলে উঠল, ঠিক করেছেন, রোজ খেয়ে নেবেন, কারণ আপনার স্বামী কখন বাড়ি ফিরবে এর কোনো নিশ্চয়তা নেই। সময় মতো খেয়ে ঘুমিয়ে পড়বেন। অদ্রিজা চোখ তুলে তাকালো স্বামীর যাওয়ার পানে। লোকটা তার স্বামী, মানে সম্পূর্ণই তার। কেমন আপন আপন মনে হলো আজ। মুখে এক টুকরো হাসি ফুটলো। পুনরায় গিয়ে বই নিয়ে বসলো। রুদ্ধ সময় নিয়ে ফ্রেশ হয়ে এসে একটা ল্যাপটপ নিয়ে সোফায় গিয়ে বসলো। অদ্রিজা আর চোখে স্বামীর পানে তাকিয়ে বুঝলো লোকটা আজও গোসল করেছে। দিনে কবার গোসল করতে হয় তার ভাবনার মাঝে রুদ্ধ ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই ডেকে উঠল। অদ্রজা। ডাকটা শুনতেই অদ্রিজার বুকটা ঢিপঢিপ করে উঠল। সবাই তাকে ছোট করে আরু বলে ডাকে। শুধু এই লোকটাই দেখতে যাওয়ার দিন থেকে পূর্ণ নামে ডাকে। তবে নামটা যেন লোকটার মুখেই ভালো শোনায়। ডাকে সাড়া দিয়ে বলল, হুম। রুদ্ধ সেভাবে থেকেই শুধালো। ভার্সিটি কেমন কাটলো আপনার? প্রশ্ন শ্রবণ হতেই পুরো দিনের ঘটনা যেন চোখের সামনে ভেসে উঠল। লোকটা তার জন্য কি কি করেছে সব মনে পড়ল। স্মরণ হতেই কৃতজ্ঞ স্বরে বলল, ভালো, ধন্যবাদ আপনাকে সব কিছুর জন্য। ধন্যবাদ শুনে রুদ্ধ চোখ তুলে তাকালো। মেয়েটা তার পানেই তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, আমাদের মাঝে এমন দিন দ্রুতই আসুক, যেদিন আপনি খুশিরা ধন্যবাদ দিয়ে নয়, বরং অন্য উপায় প্রকাশ করবেন। কথার মাঝেই অদ্রিজা পুরোপুরি বুঝতে সক্ষম হলো না। বিস্ময় নিয়ে শুধালো, মানে? মানে কিছু না, এখনো জেগে আছেন যে? স্বামীকে এড়িয়ে যেতে দেখে অদ্রিজা আর ঘাটল না। তবে জবাব দিতে বলল, ঘুম আসছিল না তাই পড়ছিলাম। রুদ্ধ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘন্টার কাঁটা এখন 11টায় আর মিনিটের কাঁটা 6-এর ওপর এসে ঠেকেছে। অনেক বেশি রাত নয়, তবুও বউয়ের উদ্দেশ্যে নির্দেশনা দিল, রাত ভালোই হয়েছে, এখন বই রেখে যান, ঘুমিয়ে পড়ুন। স্বামীর আজ্ঞা মানতে অদ্রিজা বাক্য ব্যয় না করে বইপত্র গুছিয়ে রেখে উঠে দাঁড়ালো। বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শুরুতে চোখে ঘুম ধরা না দিলেও সময় পেরোতেই ঠিকই ঘুমিয়ে পড়ল। বউ ঘুমিয়েছে বুঝতে পেরে রুদ্ধ দ্রুত নিজের কাজ শেষ করে ল্যাপটপটা রেখে উঠে দাঁড়ালো। মেয়েটা ঘুমে নিমগ্ন আছে, তাই এগিয়ে রুমের লাইটটা অফ করে দিয়ে একটা জিরো বাল্ব চালিয়ে দিল। এই আলোর কারণে তার একটা দিনও ঠিক মতো ঘুমায় না। এখন নিশ্চয়ই মেয়েটা আর জেগে উঠবে না, আর উঠলেও এই আলোতে নিশ্চয়ই ভয় পাবে না ভেবে সেও এগিয়ে গিয়ে বিছানায় শরীর ছেড়ে দিল। অদ্রিজার দিকে কাত হয়ে শুলো, যাতে বইয়ের মুখখানা অন্তত দেখতে পায়, ছুতে না পারুক। দেখতে তো আর বারণ নেই, আপাতত এতেই খুশি সে। সে আর একটু এগিয়ে বইয়ের কপালে পড়া চুলগুলো সরিয়ে দিল। মেয়েটার পানে তাকিয়ে থেকেও অস্পষ্ট স্বরে আওড়ালো, এমন দিন দ্রুতই আসুক, যেদিন স্বেচ্ছায় বুকে মাথা রাখার জন্য আপনি ছটফট করবেন। ততদিন এই বারান্দা না হয় আপনার সান্নিধ্যে পাওয়ার জন্য ছটফট করে দিন পার করুক। ধরণীতে চলছে আষাঢ় মাস। এই সময় নদী, নালা, খাল, বিল সব পানিতে পূর্ণ থাকে। তেমন করেই রাস্তাঘাট থাকে কর্দমাক্ত। কোনো হুঁশিয়ারি ছাড়াই বর্ষণধারা এসে সিক্ত করে দেয় ধরণীকে। মাঝে মাঝে তো বর্ষণ এমনভাবে আসে যে সপ্তাহান্তেও যাওয়ার নাম পর্যন্ত নেয় না। তখন মানুষের ঘর থেকে বের হওয়া হয়ে ওঠে দুর্বিষহ।
দিনমজুরদের তো এক মুঠো অন্ন জোগাড় করতেও তখন হিমশিম খেতে হয়। বেশিরভাগ সময়ই আকাশ থাকে কালো মেঘে পরিপূর্ণ। তবে যারা ঘরকুনো কিংবা বৃষ্টিপ্রিয় মানুষ, তাদের বোধহয় এই মাসগুলো খুবই প্রিয়। যেমন প্রিয়তা মেয়েটা বৃষ্টিকে অসম্ভব রকম ভালোবাসে। বৃষ্টি দেখলেই তার মন নেচে ওঠে। কিন্তু তার প্রিয় বান্ধবী, তার যেন এই বৃষ্টি ভীষণ রকম অপছন্দের। মেঘ দেখলেই তার মনে ভয় জাগ্রত হয়। সেখানে বৃষ্টি দেখার ইস্পাও তৈরি হয় না তার মনে। বৃষ্টির সাথে সাথে যেন কোনো ভয়াবহ ঘটনা তার চোখের সামনে ভেসে ওঠে। মা গত হওয়ার পর থেকেই এই মেঘ বৃষ্টির প্রতি জমেছে এক আকাশসম ঘৃণা। মেঘ দেখলেই মনে হয় সে কিছু একটা কেড়ে নিতে আসছে তার থেকে। আজও আকাশে কালো কালো মেঘ জমতে শুরু করেছে, তবে খুব একটা নয়। ভার্সিটি আসার দরুন সেই মেঘের দেখা মিলেছে। দুই বান্ধবী মিলে বসে আছে ভার্সিটি চত্বরে। প্রিয়তা পাশে বসে কিছু খাওয়াতে মত্ত থাকলেও অদ্রিজা এক দৃষ্টে তাকিয়ে আছে সেই জমাকৃত মেঘের পানে। মনের কোথাও একটা উচ্চাটন শুরু হলেও তা বুঝতে দিল না কাউকে। যেন সে নিজের সাথে নিজে যুদ্ধ করে জয়ী হতে চাচ্ছে। তবে তার ধ্যান ভঙ্গ করতে পাশ থেকে প্রিয়তা একটা চকলেট এগিয়ে দিয়ে শুধালো, ভার্সিটিতে তো অনেক দিনই আসছিস, এখন বল কেমন লাগছে? ভয় কি একটু প্রশমিত হয়েছে তোর? অদ্রিজা আকাশ পানে থেকে চোখ সরিয়ে বান্ধবীর পানে তাকালো। বাড়িয়ে দেওয়া চকলেটটা নিজের হাতে নিল। কিঞ্চিত হেসে বলে উঠল, ভয় কমেছে কিনা জানি না, তবে লোকটার প্রতি আমার ভরসা আছে। আমি জানি সে আমাকে সমস্ত ভয় থেকে দূরেই রাখবে। আর ভার্সিটিতে এসে এখন ভালোই লাগে। জবাব শুনে প্রিয়তা কিছু মুহূর্ত মেয়েটার পানে তাকিয়ে থেকে পরক্ষণে মেয়েটার কাঁধে নিজের মাথা ঠেকিয়ে বসলো। ভালো লাগলো ভেবে যে বান্ধবীটা এখন কিছুটা হলেও খুশি আছে। জীবনে সে ভরসাযোগ্য কাউকে একান্ত করে পেয়েছে। এইভাবে মেয়েটা পৃথিবীর সব সুখের অধিকারী হোক। কিছু একটা ভেবে শুধালো, আচ্ছা দোস্ত, একটা কথা বলতো। কি কথা? বিয়ে তো অনেক দিনই হলো, তোদের সম্পর্ক কি একটু এগিয়েছে? আচ্ছা, ভাইয়া কখনো তোর কাছে আসার চেষ্টা করেছে? তাদের বিয়ের সময় পেরিয়েছে প্রায় 15টা দিন। দুজনে একই বিছানায় ঘুমিয়েছে, অথচ মনে পড়ে না এর মাঝে লোকটা কখনো তার নিকটে আসার চেষ্টা করেছে বলে। হাত ধরা ছাড়া তো লোকটা তাকে স্পর্শও করেনি। অদ্রিজা বুঝে পায় না এর জন্য সে খুশি হবে নাকি কষ্ট পাবে। ভাবতে ভাবতে আনমনেই বলে উঠল, শুধু এক বিছানাতেই ঘুমানো হয়, এর থেকে বেশি কিছু হয়নি। প্রিয়তা কাঁধ থেকে মাথা উঁচিয়ে বিস্ময়কর কণ্ঠে বলে উঠল, মানে ভাইয়া কখনো একটা চুমু খাওয়ারও চেষ্টা করেনি? অদ্রিজা ভোতা মুখে দুই পাশে মাথা নেড়ে না বুঝালো। প্রিয়তা জোরে একটা নিঃশ্বাস টেনে বলল, হয়তো ভাইয়া একটু বেশি ভালো, হয়তো তোর নিজ থেকে কাছে আসার অপেক্ষা করছে। এরপর দুজনের মাঝেই কিছুটা নীরবতা চলল। প্রিয়তা বান্ধবীর একটা হাত নিজের হাতের আঁচলায় নিয়ে মেয়েটার মুখপানে তাকিয়ে বোঝানোর স্বরে বলল, শোন দোস্ত, একটা কথা বলি। আমি জানি তোর পরিস্থিতি, কিন্তু বিয়েটা তো হয়েছে, তুই তো অবুঝ নোস। ছেলেদের তো অসম্ভব ভালোবেসেও কখনো কখনো নিজের করে রাখা যায় না। ছেলে মানুষের বইয়ের হাতে তৈরি সুস্বাদু বিরিয়ানি চেয়েও রেস্টুরেন্টে তৈরি বিরিয়ানি বেশি পছন্দ করে। ভাইয়াকে দেখে কখনো এমন মনে হয়নি, কিন্তু হতে কতক্ষণ? যখন জীবনে এমন কাউকে পেয়ে গেছিস, তখন তাকে ভালোবাসার চেষ্টা কর, নিজ থেকে আপন করার চেষ্টা কর, দেখবি ভাইয়া তোকে ভালো রাখবে। অদ্রিজা পলকহীন তাকিয়ে রইল প্রিয়তার দিকে। এমন করে তাকাতে দেখে প্রিয়তা এবার সিরিয়াসনেস ছেড়ে মজা করে বলল, আমার দিকে এভাবে না তাকিয়ে ভাইয়ের দিকে তাকা, দেখবি এক তাকানোতে কেয়ামত হয়ে যাবে, আর সেই কেয়ামতে আমি খালা হয়ে যাব। বান্ধবীর মজা দেখে অদ্রিজা দন্তহীন হাসল। বান্ধবীর মুখে হাসি ফোটাতে পেরে প্রিয়তা পুনরায় কাঁধে মাথা রেখে বলল, শোন, তোকে এটা বলছি না যে আজই বাসর সেরে নে, কিন্তু তুই দূরে থাকলে তোদের সম্পর্ক কখনো আগাবে না। একটু একটু করে তোকে এগিয়ে আসতে হবে, ভাইয়ের কাছাকাছি থাকার চেষ্টা করবি। তুই যখন এক পা বাড়াবি, তখন দেখবি ভাইয়া দু পা এগিয়ে আসবে। সব কিছু কিন্তু তোর হাতেই, তো সময় থাকতে গুছিয়ে নে, বুঝেছিস আমার কথা? হুম। ছোট এক শব্দে জবাব দিলেও মনের মাঝে দোটানা শুরু হলো। ঠিকই বলেছে হয়তো তার বান্ধবী। সেও তো চেষ্টা চালাচ্ছে নিজের ভয় প্রশমিত করার, সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার। কিন্তু কোথাও যেন একটা বাধা হয়, ভয়ে সে আঁকড়ে ধরে।
এই যেমন এখনো আকাশের পৃষ্ঠে কিছু ভাসমান মেঘপুঞ্জ দেখে ভয় হচ্ছে। মনে হচ্ছে এই ধেয়ে এলো তার দিকে। কি করেছে এই ভয়কে নির্মূল করবে? কিভাবে লোকটাকে ধরা দিবে? কিভাবে এগিয়ে চলবে জীবনের পথে? কতদিনেই সব ঠিক হবে? সূর্যের ডুবি ডুবি ভাব, তবে মেঘের কারণে মনে হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে ধরণীতে। আজ কাজের পরিমাণটা অনেকটাই কম। পার্টি অফিসে নিজের কক্ষে বসে আছে রুদ্ধ। বসে বসে একটা পাজল মেলানোর চেষ্টা করছে। তখন সেখানে নাসিম এলো। রুদ্ধ চোখ উঁচিয়ে দেখল না, তবে কিছু স্মরণ হতেই শুধালো। এখন আর কোনো কাজ আছে? নাসিম মনে করার চেষ্টা করে বলল, মানে, না ভাই, তুমি চাইলে আজ দ্রুত বাড়ি ফিরতে পারবো। রুদ্ধ এবার চোখ তুলে তাকিয়ে বলল। চল, তোর ভাবির বাপের বাড়ির পাশ দিয়ে ঘুরে আসে। নাসিম কিছুটা অবাক হলো। তার জানা মতে কাজ থেকে বিরতি পেলেই ভাই তার বাড়ি ফেরার তোড়জোড় শুরু করে। এই কদিনে এতটুকু বুঝেছে সে। তাহলে তা আজ কেন ওখানে যেতে চায়? ভাবি তো এখনো মেঘমহলে অবস্থান করছে। তাহলে তার ভাবনার মাঝেই রুদ্ধ উঠে বেরিয়ে গেল রুম থেকে। ভাইকে যেতে দেখে নাসিম ও ভাইয়ের পিছু ছুটলো। দুজনে নিচে এসে একত্রে গাড়িতে চড়ে ছুট লাগালো হাসনাবাদের উদ্দেশ্যে। সেই রাতে সে কাটাকাটির ওপর যে ধরে এখনও কথা বলে না বাবা ছেলে। দুজনের কারোরই কোনো হায় হুতাশ নেই এ নিয়ে। তমালিকা বেগমও নির্লিপ্ত আছেন এতে। মেয়েটাকে নিয়ে আর অশান্তি হয়নি, তাই দুজন যা খুশি করুক। কাউকে কিছু আর বলার ইচ্ছে হয় না ওনার। তমাল রেডি হয়ে নিজের রুম থেকে বের হলো। বাবা বাড়ি নেই, অফিসে আছে হয়তো এখনো। তমাল সোজা এসে দাঁড়ালো মায়ের পিছু। দায়সারা ভাবে বলে উঠল, আমার টাকা লাগবে, টাকা দাও। তমালিকা বেগম পিছু ঘুরে ছেলের পানে দৃষ্টি ফেললেন। রোজ শুধু মায়ের কাছে একটাই বায়না, টাকা দাও। গ্রাজুয়েশন শেষ করে বেকার বসে আছে, অথচ টাকা ইনকাম করার কোনো চেষ্টাই নেই ছেলেটার মাঝে। তিনি লুকিয়ে চুরিয়ে আর কত টাকা দিবেন? এত টাকা পাবেনই বা কোথায়? ছেলেটা কেন কিছু বুঝছে না? এভাবে আর কতদিন চলবে? তিনি স্বরে রাগ ফুটিয়ে বললেন, রোজ রোজ টাকা চাইলে আমি টাকা কোথা থেকে দিব? বড় তো কম হসনি, 2 টাকা ইনকাম করার মুরত হয়নি। আর এই সময়ে অসময়ে টাকা নিয়ে কই চাপি? মায়ের এত কথায় বোধ হয় বিরক্ত হলো তমাল। বিরক্তি ঝেড়ে বলল, যেখানেই যাই তাতে তোমাদের কি এসে যায়? বেশি না ওকে টাকা দাও তো। মাকে কৈফিয়ত দিতে পারিস না, কিন্তু টাকা ঠিক চাইতে পারিস। লজ্জা করে না তোর? টাকার এত প্রয়োজন হলে বাপের কাছে গিয়ে হাত পাত, নয়তো নিচে কামাই করে খা। আমার কাছে টাকা নেই কোনো। তমালের তর্ক করতে ইচ্ছে করলো না। বিরক্তি আর রাগ নিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল। ছেলের যাওয়ার পানে তাকিয়ে তমালিকা বেগম হতাশ শ্বাস ফেললেন। ছেলের মুখে একটু হাসি ফোটাতে তিনি কত কিছু করেছেন। এখন সেই ছেলেটাই ওনার কথা ভাবে না। কবে কবে ছেলেটা এতটা বিপদে চলে গেল। তমাল বাইরে বেরিয়ে এসে নিচে থাকা একটা ফুলের টবে লাথি মেরে ভেঙে ফেললো। এতদিন মায়ের ভরসায় ছিল যে মা অন্তত টাকা দিবে, কিন্তু এখন কি করার? তার তো টাকা প্রয়োজন। রাগে দুঃখে কয়েক পা এগিয়ে আসতেই হঠাৎ থেমে যেতে হলো, কারণ প্রায় তার গা ঘেঁষে একটা গাড়ি এসে থামলো। তাকে মেরে ফেলতে চাইছে নাকি? রেগে কিছু বলবে তার পূর্বে গাড়ির দরজা খুলে রুদ্ধ মাথা বের করে নির্দেশ দিল। দ্রুত গাড়িতে উঠে বসো। তমাল তবদা খেলো। এই বোনের বর তাকে গাড়িতে উঠতে বলছে কেন? লোকটাকে দেখলেই তার কেমন ভয় হয়। কথা তো বলে শান্ত স্বরে, কিন্তু তার কাছে লোকটাকে একটা ভিলেনের মতো মনে হয়। দেখলেই মনে হয় এই শান্ত চেহারার পিছনে এক ভয়ঙ্কর সত্তা লুকিয়ে আছে। তমাল ভাবনায় মত্ত হয়ে গাড়িতে চড়তেই ভুলে গেল। দেরি হওয়াতে রুদ্ধ পুনরায় বলল, গাড়িতে উঠতে বলেছে, শুনতে পাওনি? বাক্যটা যেন আগের তুলনায় কিছুটা শক্ত শোনালো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ভয়ের কারণে উঠে বসলো। তমাল গাড়িতে উঠতেই নাসিম গাড়ি ছুটালো অন্যদিকে যাওয়ার জন্য। রুদ্ধ বইয়ের বড় ভাইয়ের দিকে ঘুরে সুন্দর করে বসলো। তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। এমন তাকানোতে তমাল ভরকে গিয়ে অন্যদিকে তাকিয়ে শুধালো, আমাকে কোন কারণে ডাকলেন? কোনো দরকার বুঝি? রুদ্ধ আলতো হাসলো। হাস্যরসে বলল, বিয়ের এতদিন হলো, অথচ আমার একমাত্র শালের সাথে ঠিকমতো কথাই হয়ে উঠলো না। তাই আজ সুযোগ পেতে তোমার সাথে আড্ডা দিতে চলে এলাম। আচ্ছা, এটা বলো, আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে? এই এমপি যে তার সাথে আড্ডা দিতে আসেনি তা তমাল ভালোই জানে। থতমত কণ্ঠে জবাব দিল, ভালো,
তা আমাকে কি বলবেন দ্রুত বলো। মনে হচ্ছে খুব ব্যস্ত আছো। তা কী কাজ করো? গ্র্যাজুয়েশন শেষ করেছ? হ্যাঁ, আর আমার কোনো কাজ নেই আর কিছু। সে একজন এমপি হয়ে সব কাজ ফেলে এসেছে, আর এই ছেলে ব্যস্ততা দেখাচ্ছে। মন তো চাচ্ছে ঠাটিয়ে একটা থাপ্পড় লাগাতে, তবুও শান্ত স্বরে বলল, হ্যাঁ, আছে। এত বড় হয়েছ, কোনো কাজ কেন করো না? তুমি কি জানো না একদিন তোমাকে আব্বু আম্মুকে দেখতে হবে?